বাংলা ব্যাকরণ থেকে আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব, যেগুলো আপনাদের যথেষ্ট কাজে আসবে আপকামিং দিনে। তো চলুন, অনেকগুলা প্রশ্ন আছে, আমরা এক এক করে দেখে নিই প্রত্যেকটা প্রশ্নের উত্তর কি হতে পারে, এবং আপনারাও এই প্রশ্নের উত্তরগুলো আমাদের কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করবেন। তো প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইজি কোয়েশ্চন অনেকগুলো আছে, ইজি এবং হার্ড বোথ কোয়েশ্চন এখানে আমরা নিয়েছি। তো বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের প্রশ্ন আপনারা পাবেন, তো সবগুলো আপনারা মনোযোগ সহকারে সলভ করার চেষ্টা করুন। তো এখানে দেখুন, প্রথম যেটা প্রশ্ন বলেছে হিমালয় শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে। তো এটার কারেক্ট আনসার আমাদের সবার জানা আছে, এটার কারেক্ট আনসার হবে হিম প্লাস আলয়। তো দেখুন, প্রত্যেকটার কারেক্ট আনসার কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানালে আপনারা আমরা খুশি হব, এবং আপনারাও আপনাদের যে নলেজ সেটা আপনারা মানে বুঝতে পারবেন যে কতটা প্রশ্নের আনসার আপনাদের কারেক্ট হচ্ছে। তারপর দেখে নেওয়া যাক নিরুক শব্দের সন্ধি বিচ্ছেদ করলে কি হবে। এখানে দেখুন, এই যে নিরুক শব্দের সন্ধি বিচ্ছেদ, এখানে কারেক্ট আনসার আমাদের কি হতে চলেছে। তো এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে আমরা একটু দেখে নিই। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার কি হবে আপনারা বলুন তো। এই প্রশ্নের কারেক্ট আনসার হবে নি প্লাস রুক। এখানে কিন্তু সবগুলাই কিন্তু নি প্লাস রুক, কিন্তু আমাদেরকে এই যে বানান এবং স্পেলিং, বিশেষ করে সন্ধি বিচ্ছেদে আমাদের স্পেলিং গুলা খুব ভালো করে দেখতে হয়। তো তাই এখানে কারেক্ট আনসার আমাদের হচ্ছে নি প্লাস রুক, এটা হবে এক্ষেত্রে কি কারেক্ট আনসার। তারপর আমরা দেখি শিক্ষক শব্দটি বহুবচন করতে হলে কি যোগ করতে হয়। সন্ধি শিক্ষক মানে শিক্ষক একটা একবচন শব্দ, একবচন বিশিষ্ট একটা শব্দ হচ্ছে শিক্ষক। তো এটাকে যদি আমরা বহুবচন করতে চাই, তো শিক্ষকের সঙ্গে আমরা শিক্ষক সমূহ লাগাবো, নাকি শিক্ষক বৃন্দ হবে, নাকি শিক্ষক গণ হবে, নাকি শিক্ষক গুলি হবে। তো এখানে কোন শব্দটা আমরা ব্যবহার করে এই শিক্ষক শব্দটাকে আমরা বহুবচনে রূপান্তর করতে পারি। তো এটা কারেক্ট আনসার আমাদের কি হবে, কোয়েশ্চেন নাম্বার 3। আপনারা বলুন তো কারেক্ট আনসার কি হতে পারে। তো এই ক্ষেত্রে মনে রাখবেন, এটা কারেক্ট আনসার হবে শিক্ষক বৃন্দ ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। নিচের কোনটি সর্বনাম পদ নয়। এই ক্ষেত্রে আমাদের বলেছে নিচের কোনটি সর্বনাম পদ নয়, এটার কারেক্ট আনসার কি হবে, কোয়েশ্চেন নাম্বার 6। আপনারা খুব তাড়াতাড়ি বলুন। এর, এরা, রামহাটের, নাকি তারা। তো আমরা সবাই জানি যে বিশেষ্য পদের পরিবর্তে অর্থাৎ নামের পরিবর্তে যে শব্দটা ব্যবহৃত হয় ওটা হচ্ছে সর্বনাম, নামের পরিবর্তে। তো এখানে দেখুন, এর, তারা এবং তারা এগুলা হচ্ছে কি নামের পরিবর্তে ব্যবহার হচ্ছে, কিন্তু রামহাট একটা নাম ব্যবহার হয়েছে, একটা নাম ব্যবহৃত হয়েছে। সুতরাং রামহাট হচ্ছে এখানে বিশেষ্য, রামহাট হচ্ছে এখানে কি ভাই বিশেষ্য। এটা কোনো সর্বনাম পদ নয়, এটা হচ্ছে একটা বিশেষ্য পদ। সুতরাং এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি। আথেই বেতে স্বাগত, এই বাক্যটিতে যে আথো বেত যে করা, এটা শব্দটা কি, শব্দটা একটা হিতোপদেশ, নাকি এটা খণ্ডবাক্য, নাকি ধাঁধা, নাকি এটা প্রথমতা। তো কোয়েশ্চেন নাম্বার 7 এর কারেক্ট আনসার কি হবে খুব তাড়াতাড়ি আপনারা কমেন্টে জানাবেন। ঠিক আছে, তো প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনারা কমেন্টে দিলে আমরা খুশি হব, এবং বুঝতে পারবো যে আপনারা কতটুকু মানে বুঝতে পেরেছেন। সেটা আপনারা নিজেরাও মানে যাচাই করতে পারবেন যে আপনারা কতটুকু বুঝতে পারলেন। তো আথি বেতে স্বাগত, এই বাক্যটিতে আথি বেতে করার শব্দটা হলো কোয়েশ্চেন নাম্বার 7। এটা হচ্ছে একটা খণ্ডবাক্য। তো খণ্ডবাক্য কি, দাদা কি, হিতোপদেশ কি, এগুলো আপনারা নিশ্চয়ই জানেন, ভেরি ইজি। ধ্যানমগ্ন শব্দটির অর্থ কি, ধ্যানমগ্ন শব্দটির অর্থ কি, এটা শব্দের অর্থ বলেছে ভাই, অর্থাৎ আমরা যাকে সমার্থক শব্দ বলে থাকি, এটাকে আমরা সমার্থক শব্দ বলতে পারি। ধ্যানমগ্ন শব্দটির অর্থ বিস্ময়, মহান, তন্ময়, নাকি বিদ্বান। তো ধ্যান মগ্ন মানে ধ্যান নষ্ট হওয়া, মানে ধ্যান মগ্ন হয়ে গেল, কোয়েশ্চেন নাম্বার 8। তার মানে এটা কারেক্ট আনসার হবে তন্ময় ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। এবার কোয়েশ্চেন নাম্বার 9 কি বলেছে একবার দেখি। নিচের কোনটি তদ্ভব শব্দ। নিচের কোনটি তদ্ভব শব্দ, এটা একটু দেখুন তো কারেক্ট আনসার কি হতে যাচ্ছে আমাদের। নিচের কোনটি তদ্ভব শব্দ, কোয়েশ্চেন নাম্বার 9। ধর্ম, জীবন, মৃত্যু, নাকি কাম। দেখুন, এখানে আমাদের জীবনে অনেক শব্দ আছে, জীবনে আমাদের শব্দের কোনো শেষ নাই, কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ শব্দ আছে। তো এই কোন শব্দ তদ্ভব, কোন শব্দ তৎসম এবং কোন শব্দ অর্ধ তৎসম, এই সবগুলা কিন্তু মুখস্থ করা আমাদের ক্ষেত্রে মানে সেটা সম্ভব নয়, বা আদৌ সেটা পসিবল নয়। ঠিক আছে না? তাই আমরা একটা ট্রিক অর্থাৎ শর্ট ট্রিক আপনারা বলতে পারেন আমরা দিয়েছি। এই শর্ট ট্রিকটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোন শব্দটা তদ্ভব, শব্দ দেখা মাত্র আপনি বলতে পারবেন যে কোন শব্দটা তদ্ভব হবে, কোনটা তদ্ভব হবে, কোনটা অর্ধ তৎসম হবে। তো শর্ট ট্রিক্স যে আমাদের দেওয়া আছে, এই ক্লাসটা অবশ্যই আমাদের চ্যানেলে দেওয়া আছে,
আপনারা সার্চ করে ইউটিউবে দেখে নিন। ক্লিয়ার ভাই? তো ধর্ম, মৃত্যু, জীবন এবং কাম, এখানে তদ্ভব এখানে শব্দটা হচ্ছে কাম। তো আগে বলেছিলাম যে কেন কামটা হলো সেটা আমি ডিসকাস করতে যাচ্ছি না, কারণ আজকের ক্লাসে 50+ প্রশ্ন ডিসকাস করব, তাই কনসেপ্ট নয়, শুধু আমরা এমসিকিউ নিয়ে ডিসকাস করছি। পরবর্তী কনসেপ্টের ক্লাস অলরেডি দেওয়া হয়ে গেছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। যদি পেয়ে না থাকেন তাহলে আমাদের বলবেন, আমরা আপনাদের এই লিংক দিয়ে দেব। ক্লিয়ার? এবার দেখি তৃতীয় পুরুষের ক্রিয়া বিভক্তির রূপটা কি হবে। তৃতীয় পুরুষের যে ক্রিয়া বিভক্তির রূপ, এই রূপটা আমাদের কি দাঁড়াবে, এটা আমাদের একটু দেখতে হবে। কোয়েশ্চন নাম্বার 10 কি বলেছে, এটা হচ্ছে তৃতীয় পুরুষ হবে আমাদের খাইছিল। প্রথম পুরুষ, উত্তম পুরুষ আর তৃতীয় পুরুষ এগুলা রয়েছে। বহুব্রীহি সমাসবদ্ধ পদটি হলো, এখানে কোনটা বহুব্রীহি সমাস? লবকুশ, সুপুরুষ, ত্রিনয়ন নাকি প্রতিদিন? প্রথমে দিকে লবকুশ। ঠিক আছে, লবকুশ হচ্ছে লব এবং কুশ, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, অর্থাৎ মধ্যখানে ও কিংবা এবং দিয়ে কানেক্ট করা যাচ্ছে, সুতরাং এটা হবে কি আমাদের, এটা হবে দ্বন্দ্ব সমাস, এটা আমাদের বহুব্রীহি সমাস নয়। কোয়েশ্চন নাম্বার 11। তারপর হচ্ছে প্রতিদিন অর্থাৎ দিন দিন। দিন দিন হচ্ছে প্রতিদিন, এটা হচ্ছে কি ভাই, এটা হচ্ছে আমাদের অব্যয়ভাব সমাস। ঠিক আছে। ত্রিনয়ন, ত্রিনয়ন এটা হচ্ছে তিন নয়ন যার, এটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। তিন নয়ন যার, এটা হচ্ছে কি সংখ্যাবাচক বহুব্রীহি, তার মানে এখানে আমরা বহুব্রীহি সমাস পেয়ে গেছি, এটা হচ্ছে কি ত্রিনয়ন। ঠিক আছে, তো এই ধরনের আপনারা একটু দেখে নেবেন ট্রিকগুলা, আমি আগেই বলেছি যে আমাদের ক্লাস দেওয়া আছে, আপনারা দেখবেন। তারপরে কি দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে, এখানে এই যে বিনা শব্দটা, এই শব্দটা কি? এই শব্দটা বলতে আমরা উপসর্গ বুঝি নাকি অনুসর্গ নাকি বিভক্তি নাকি কারক? তো এই যে এই বিনা শব্দ আমরা কি বুঝতে পারি? দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে, এই শব্দটা দ্বারা আমরা কি বুঝতে পারি? এটা বিনা শব্দের অর্থ কি দাঁড়াবে? কোয়েশ্চন নাম্বার 12। এটা দেখুন, দুঃখ বিনা এই শব্দটা হচ্ছে ছাড়া, অর্থাৎ ছাড়া বা ব্যতীত। যে দুঃখ ছাড়া বা দুঃখ ব্যতীত, তো এই ধরনের ব্যতীত যে শব্দটা হয়, ব্যতীত যে শব্দটা হচ্ছে, এই শব্দটা হচ্ছে মূলত আমাদের কি, এটা হচ্ছে কি অনুসর্গ। তো উপসর্গ শব্দের আগে বসে যে কোনো একটা, অনুসর্গ পরে বসে, তো দুঃখের পরে বসেছে, সুতরাং বিনা হচ্ছে কি এখানে অনুসর্গ। বিভক্তি কারক সেটা তো আপনাদের জানাই যাচ্ছে। বি উপসর্গটি কোন শব্দে ব্যবহার হয়েছে? এই উপসর্গ শব্দের প্রথমে ব্যবহার হয়, যে কোনো শব্দের প্রথমে উপসর্গ ব্যবহার হয়। তো এখানে সংসারে প্রথমে বি নাই, এখানে বি নাই, এখানে বি নাই, এখানে প্রথমে বি আছে, দেখতে পাচ্ছেন, দেখা মাত্র কারেক্ট আনসার। একবচন নির্দেশক শব্দ কোনটি, অর্থাৎ এখানে নিচের কোনটা একবচন? ঠিক আছে, তারা, তুমি, তাহারা নাকি আমরা? তারা বলতে এখানে অনেকজনকে বোঝানো হয়েছে, তাহারা বলতে এখানে অনেকজন, আমরা বলতে এখানে আমি প্লাস তুমি দুইজনকে বোঝানো হয়েছে, আমি প্লাস তুমি হচ্ছে আমরা, তাই না? আমি প্লাস তুমি মানে আমরা। এখানে তুমি বলতে শুধুমাত্র একজনকে বোঝানো হয়েছে, সুতরাং তুমি এখানে হচ্ছে আমাদের কি ভাই, এখানে হচ্ছে একবচন বিশিষ্ট একটা পদ। তারপর তৎ প্লাস হিত, এটার সন্ধি করলে কি দাঁড়াবে? তৎ প্লাস হিত, এটার যদি আমরা সন্ধি করি, তো এটা সন্ধি করলে আমাদের কি দাঁড়াবে? কোয়েশ্চেন নাম্বার 15 কারেক্ট আনসার কি হতে যাচ্ছে? এটা অনেকে কিন্তু ভুল করবেন আমি জানি, তো প্রত্যেকের কারেক্ট আনসার কিন্তু কমেন্ট বক্সে দরকার ভাই, আপনারা প্রত্যেকে কারেক্ট আনসার কি হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমাদের কি হতে পারে কারেক্ট আনসার। তৎ প্লাস হিত, তো এটার কারেক্ট আনসার এখানে হবে তদ্ধিত। আপনারা এখানে এই অপশন নাম্বার এটা সিলেক্ট করতে পারেন দেখে, কিন্তু এটা এ নয়, এটা শুদ্ধ উত্তর হবে তদ্ধিত ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। সময় উপযোগী, এটা যদি সন্ধি, এইটা যদি সন্ধি আমরা ভাঙ্গি তাহলে কি দাঁড়াবে? সময় উপযোগী, এটা কারেক্ট আনসার। সময় প্লাস যুগ, সময় সম প্লাস উপযোগী, সময় প্লাস উপযোগী, সময় প্লাস উপযোগী, কারেক্ট আনসার কি হবে? কোয়েশ্চন নাম্বার 16। সবাই খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানান। এটা কারেক্ট আনসার হবে সময় প্লাস উপযোগী, ইট ইজ কল সময় উপযোগী। এই স্পেলিংটা দেখুন এবং এই স্পেলিং গুলো দেখুন, সন্ধি বিচ্ছেদে মূলত বানানগুলো খুব ভালো করে দেখে রাখবেন। তারপর বগলি ভকত, বগলি ভকত মানে বাগলি ভকত মানে কি? কোয়েশ্চেন নাম্বার 17।
হচ্ছে বাইরে থেকে সৎ কিন্তু ভিতরে অসৎ, এই ধরনের ব্যক্তিগুলাকে বলা হয় বাগলি ভক্ত। তা বাইরে থেকে দেখতে মনে হবে মানুষটা খুব ভালো, কিন্তু আসলে ভিতরে ভিতরে মানুষটা কিন্তু ততটা ভালো নয়, মানুষটা হচ্ছে অসৎ। তো এই ধরনের ব্যক্তিকে আমরা কি বলতে পারি? বাগলি ভকত বলতে পারি। তো কোয়েশ্চেন নাম্বার 17 এর বি হবে এখানে কারেক্ট আনসার। বিড়াল তপস্বী বলতে কি বোঝায়? বিড়াল তপস্বী, বিড়াল তপস্বী বলতে কাকে বোঝানো হয়? সৎ তপস্বীকে, খাঁটি সাধুকে। অসৎ মানুষ বলে ভান করা সৎ মানুষ, সৎ মানুষ বলে ভান করা অসৎ মানুষ। যারা মানুষ আসলে অসৎ কিন্তু সৎ মানুষের মতো ভান করে, আসলে মানুষটা খারাপ কিন্তু ভালো মানুষের মতো যদি ব্যবহার করে, খারাপ মানুষ যখন ভালো মানুষের মতো ব্যবহার করে তখন সেটাকে বলে বিড়াল তপস্বী। ক্লিয়ার ভাই? তো কারেক্ট আনসার 18 এর সি হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চন। এরপর দেখুন কোয়েশ্চন নাম্বার 19। আগে বলেছিলাম কোয়েশ্চনগুলো কিছু কিছু প্রশ্ন হচ্ছে বায়াত কাকেল, অনেক সহজ প্রশ্ন, আবার কিছুটা একটু হার্ড কোয়েশ্চন আছে, তাই আমরা একটু ভালো করে সবগুলোকে দেখে নেব। রাকেশ আগামীকাল গুয়াহাটি চলে গেছে, যাব, যাচ্ছে নাকি চলে গেছে? কোয়েশ্চন নাম্বার 19। তোমরা দেখতেই পাচ্ছি যেহেতু আগামীকাল আছে, তো আগামীকাল মানে ভবিষ্যৎকাল, আর ভবিষ্যৎকালে যাব ব্যবহৃত হয় আমাদের জানা আছে। সুতরাং রাকেশ আগামীকাল গুয়াহাটিতে যাব কিংবা যাবে। আমি আজ এখানে থাকব, এই বাক্যে ব্যবহৃত আমি শব্দটি, আমি আজ এখানে থাকব এই বাক্যে আমি যে শব্দটা ব্যবহার হয়েছে এই শব্দটা কি? এটা একটা ক্রিয়াপদ নাকি উপসর্গ নাকি অনুসর্গ নাকি বিশেষ্য? এই ক্ষেত্রে কারেক্ট আনসার কি দাঁড়াবে? আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট করুন, কারণ প্রত্যেকটা প্রশ্নের কারেক্ট আনসার আপনাদের কিন্তু কমেন্ট করা খুব জরুরি, কারণ এটা আপনাদের প্র্যাকটিস হতে চলেছে। কোয়েশ্চেন নাম্বার 20। আমি, আমি বলতে এখানে কি বোঝানো হচ্ছে? আমি বলতে একটা নাউন, আর নাউন মানে কি ভাই? নাউন মানে হচ্ছে বিশেষ্য, সুতরাং এখানে কারেক্ট আনসার হবে বিশেষ্য। এখানে থাকবো, থাকবোটা হচ্ছে কি ক্রিয়াপদ, ঠিক আছে? আর শব্দের আগে যদি কিছু বসে, যেমন ধরুন বিকার, এই বিকারের বিটা হচ্ছে উপসর্গ। তুমি ছাড়া, তুমি ছাড়া, এই ছাড়াটা হচ্ছে এখানে অনুসর্গ। ক্লিয়ার? এই ধরনের শব্দের আগে বসলে কি হয়, পিছিয়ে বসলে কি হয়, এগুলো আপনাদের একটু দেখতে হবে। এখানে দেখুন নি উপসর্গযুক্ত শব্দটাকে নি, নি উপসর্গ ব্যবহার করে কোন শব্দটা ব্যবহৃত হচ্ছে? এখানে দেখুন সবগুলোর প্রথমেই কিন্তু নিয়ে আসছে, তার মানে এখানে আমরা কিভাবে সিলেক্ট করব যে কোনটা অরিজিনাল শব্দ? কোয়েশ্চন নাম্বার 21। এখানে দেখুন নিটা যদি আমরা বাদ দেই তাহলে এইটা, এই যে ধয়ের রেফ আকার রণ, এটা দিয়ে কোনো একটা শব্দ তৈরি হবে না, না, তার মানে এটা নয়। এই নিটা যদি আমরা কাটি তাহলে আর রাময়, এই রাময় বলে কি কোনো শব্দ আছে? আছে? নাই, তার মানে এটা সঠিক শব্দ নয়। নির্মাণ, এখানে নিটা যদি বাদ দেই তাহলে ময়রেফ আকার মধ্যাহ্ন, এটা দিয়ে কোনো শব্দ হচ্ছে না। কিন্তু বেদন, বেদন বলে কিন্তু শব্দ আছে, আছে না? যদি বলি বেদন, বেদন, বেদন বলে কিন্তু শব্দ আছে, আমাদের বেদন হয় ভাই, ঠিক আছে না? তার আগে যদি আমরা নি লাগিয়ে দিই তাহলে নিবেদন, তার মানে এই শব্দের আগে কিন্তু নিটা লাগছে, তার মানে এটা হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, বোঝা গেল? এখানে আমি আবার বলছি ময়রে ফাকার ন, এই বলতে কোনো শব্দ, পার্টিকুলার কোনো শব্দ নাই, সুতরাং এটা নয়। আর রাময়, রাময় বলে কোনো শব্দ আমাদের কাছে নাই, সুতরাং তার আগে নি বসায় না বসায় কোনো ব্যবধান নাই, উপযুক্ত শব্দ নয়। এখানে কারেক্ট আনসার হচ্ছে নিবেদন। আশা করি বুঝতে পারলেন। বহু বচন বিশিষ্ট শব্দ, এখানে বহু বচন কোনটি? তিনি, আপনি, আপনি, তারা। এখানে তারা বলতে বহু বচন বোঝায়, তিনি বলতে একজনকে, আপনি বলতে অনেকজনকে, আপনি বলতে একজনকে বোঝানো হচ্ছে আপনাকে, তিনি বলতে একজনকে, কিন্তু তারা বললে আমরা অনেককেই বুঝতে পাই। আবার দেখি, সে স্কুল থেকে বাড়ি ফিরে খেলতে গেল, এই ফিরে শব্দটি কোন ক্রিয়া বোঝাচ্ছে? সমাপিকা, প্রেরিতত্ব, অসমাপিকা নাকি নাম ক্রিয়া? এই যে ফিরে যে ক্রিয়াপদ, এই ক্রিয়াপদটা সমাপিকা না অসমাপিকা? তো ক্রিয়াপদের ক্লাস আমরা অনেকবার কিন্তু খুব ভালো করে দেওয়ার চেষ্টা করেছি, যারা আপনারা দেখেছেন অবশ্যই 100% আপনারা পারবেন, যারা দেখেননি অনুরোধ থাকবো ক্লাসটা দেখবেন। তো এই যে ফিরে, যেটা একদম ফিরে, সে স্কুল থেকে বাড়ি ফিরে, এটা লক্ষ্য রাখবেন।
সে স্কুল থেকে বাড়ি ফিরে। তো তার মানে এখানে বাড়ি ফিরে সে আর কিছু একটা করেছে। বাড়ি ফিরে সে কিছু একটা করেছে, মানে বাক্যটা শেষ হয়নি। সে স্কুল থেকে বাড়ি ফিরে কি করলো? কিছু একটা তো করলো। তার মানে এখানে কিন্তু এই ফিরে নামক যে শব্দটা রয়েছে, এই যে ক্রিয়াপদ, এটা দিয়ে বাক্যের কিন্তু পূর্ণতা বা শেষ পেল না। তার মানে এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আর যদি বলি গেল, গেল সে স্কুল থেকে বাড়ি ফিরে খেলতে গেল, তার মানে লাইনটার সম্পূর্ণ সেন্টেন্স, মনে হয় না যে পিছনে কিছু রয়েছে। সে স্কুল থেকে বাড়ি ফিরে কিছু একটা করলো, তাই তো? বাড়ি ফিরে কিছু একটা করলো, মানে পিছনে একটা রয়েছে। তার মানে এটা অসমাপিকা ক্রিয়া। যে ক্রিয়াপদে পিছনে কিছু একটা রয়ে গেছে বোঝায়, অর্থাৎ বাক্যের অসম্পূর্ণতা বোঝায়, সেটা হচ্ছে অসমাপিকা। এবং যে ক্রিয়াপদে বাক্যের সম্পূর্ণতা বোঝায়, এটা হচ্ছে সমাপিকা। এবার দেখি নিচের যে শব্দটি পুংলিঙ্গ বোঝাচ্ছে সেটা কোন শব্দ? পুংলিঙ্গ বোঝাচ্ছে এটা কোন শব্দ ভাই? শিশু, বালক, বালিকা নাকি সম্রাজ্ঞী? এখানে পুংলিঙ্গ বোঝাচ্ছে, পুংলিঙ্গ মানে ছেলে, জেন্ডার। শিশু মানে উভয়লিঙ্গ, ছেলে হতে পারে মেয়ে হতে পারে। বালিকা এবং সম্রাজ্ঞী বলতে আমরা ফিমেল বুঝাই বা স্ত্রীলিঙ্গ বোঝানো হয়, কিন্তু বালক বলতে এখানে কি পুংলিঙ্গ বোঝাচ্ছে, ছেলে বোঝাচ্ছে। এবার সন্ধি বিচ্ছেদ আরেকটা চলে আসছে ভাই। নায়ক শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? কোয়েশ্চন নাম্বার 25, বিভিন্ন রকমারি কোয়েশ্চন। নায়ক শব্দটির সন্ধি বিচ্ছেদ যদি আমরা করি তাহলে কি হবে? ন প্লাস অক, নই প্লাস অক, নৌ প্লাস অক, নই যুগ এক। কোয়েশ্চন নাম্বার 25। নায়ক শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? এই ক্ষেত্রে আমরা সবাই জানি আমাদের কারেক্ট আনসার হবে নই প্লাস অক ইজ দ্য নায়ক, ইজ দ্য রাইট আনসার। তারপর দেখুন আটপৌরের শব্দটির অর্থ কি? এটাও কিন্তু একটা শব্দের অর্থ এখানে আমাদের জিজ্ঞাসা করা হয়েছে, শব্দের অর্থ। তো এসপার শব্দের অর্থ এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? সমার্থক শব্দ আমরা বলতে পারি অপরিচিত, সাদামাটা, সম্ভ্রান্ত নাকি অনন্ত। কোয়েশ্চন নাম্বার 26। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হবে আটপৌরে মানে হচ্ছে সাদামাটা। তো সাদামাটা ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। আজ ওয়েস্ট বেঙ্গল বনাম আসামের খেলা, এখানে অনুসর্গ কোনটি? আজ পশ্চিমবঙ্গ বনাম আসামের খেলা, এখানে অনুসর্গ আমি বলেছিলাম যে শব্দের পিছনে একটা শব্দ বসবে। তো এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গলের পিছনে কি বসেছে? বনাম বসেছে, বিশেষের পিছনে বসেছে। তার মানে এখানে বনাম শব্দটা হচ্ছে আমাদের কি একটা কি ভাই? অনুসর্গ। বাংলাদেশ হচ্ছে এখানে বাংলাদেশটা নয়, এখানে আসাম কিংবা ওয়েস্ট বেঙ্গল হবে। এখানে আসামটা হচ্ছে একটা নাউন, খেলা হচ্ছে একটা ভার্ব। ক্লিয়ার? 1 বছর ধরে নির্মাণ কাজ চলছে, তো এখানে অনুসর্গ কোনটি? কোয়েশ্চন নাম্বার 28। 1 বছর ধরে নির্মাণ কাজ চলছে, এই বাক্যে অনুসর্গ কোনটি? ধরে, চলছে, 2 নাকি মাস? কোয়েশ্চন নাম্বার 28। তো আপনারা কিন্তু কারেক্ট আনসার দিচ্ছেন না কমেন্ট বক্সে। আমি চাইবো যে আপনারা সবাই যেন কারেক্ট আনসার দিয়ে দেন কমেন্ট বক্সে। সবার প্রত্যেকের কারেক্ট আনসার কমেন্ট বক্সে চাই, কারণ এই ধরনের কারেক্ট আনসার যদি আপনারা কমেন্ট বক্সে করতে থাকেন তাহলে আপনাদের যথেষ্ট লাভ হবে, কেননা প্র্যাকটিস আপনারা করছেন। এখানে কারেক্ট আনসার হচ্ছে ধরে। আমরা আগে বলেছিলাম যে শব্দের পিছনে যদি কোনো একটা শব্দ বসে তাহলে সেটা মূল শব্দের পিছনে যদি বসে সেটা অনুসর্গ হয়। এখানে চলছে, এটা হচ্ছে একটা ভার্ব। 2, ঠিক আছে, মাস, এখানে কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তারপর দেখি 29 প্রশ্ন কি বলছে। 50+ প্রশ্ন আছে আজকের ক্লাসে, তে মনোযোগ দিয়ে আপনারা সবগুলা দেখতে থাকুন। এবং প্রত্যেক দিন আমাদের ক্লাস চলে, ঠিক আছে, বাংলা ব্যাকরণের ক্লাস আমাদের চলছে আমাদের ক্লাসে, তো আপনারা অবশ্যই দেখতে পারেন। 29। এখানে দেখি নি উপসর্গ যোগ করে নিচের যে শব্দটি গঠিত হয়। আমি আগে বলেছিলাম যে নির্মল, যদি আমরা নির্মল বলি যেটা শুদ্ধ উত্তর, একটু মাথায় রাখুন, নির্মল।
আচ্ছা নিটা বাদ দিয়ে দিই, এই যে ময়রেফ আর ল, এই ময়রেফ ল দিয়ে কি কিছু একটা শব্দে একটা শব্দ কি তৈরি হবে না, তার মানে এটা কারেক্ট আনসার হয়। তারপর দেখুন নির্বাণ, এখানে নিটা আমরা বাদ দিয়ে দিই, তার মানে বয়রেফ আকার মধ্যাহ্ন, এইটা দিয়ে কি এটার কোনো একটা মিনিং আছে ভাই? এটার কোনো মিনিং আছে? এটার কোনো মিনিং নাই, তার মানে এটা ক্যান্সেল। নির্মাণ, এখানে ময়রেফ আকার ন, এটার কোনো মানে আছে না, তার মানে এই তিনটা কারেক্ট আনসার না। কিন্তু ক্ষেপ, এই যে কর্মধ্বনি সূক্ষ্ম আর প, এই যে ক্ষেপ, ক্ষেপের কিন্তু একটা নির্দিষ্ট অর্থ আছে, তার মানে তার আগে যদি আমরা নি লাগাই তার মানে এটা হচ্ছে একটা প্রকৃত অর্থ অনুসর্গ যোগ করে। ক্লিয়ার? এগুলো একটু মাথায় রাখবেন। তারপর হচ্ছে নিশ্চয় শব্দের সন্ধি বিচ্ছেদের কারেক্ট আনসার কি হবে? নিশ্চয়। কোয়েশ্চন নাম্বার 30, অনেক সহজ ইজি কোয়েশ্চন, কারেক্ট আনসার সবার চাই। আমি কমেন্ট বক্সে এই কারণে বলি যাতে করে আপনারা কমেন্ট করলে কি হতে পারে, আপনাদের প্র্যাকটিস ভালো হতে পারে। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে নি প্লাস চয়। আমরা বলার আগে কিন্তু আপনারা কমেন্ট করবেন, এতে করে আপনাদের কনফিডেন্স লেভেলটা হাই হবে। নিশ্চয়। দেবসুর শব্দের সঠিক বিরাম চিহ্ন কোনটি? দেবসুর, এখানে বিরাম চিহ্ন আমরা বলতে পারি, নতুবা সঠিক সন্ধি বিচ্ছেদও বলতে পারি। দেবাসুর শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? এখানে অপশন আপনারা দেখতে পাচ্ছেন, অনেকগুলো অপশন দেওয়া আছে। কোয়েশ্চন নাম্বার 31, তো এই 31 এর কারেক্ট আনসার কি দাঁড়াবে আপনারা একটু দেখুন তো। কি হতে পারে খুব তাড়াতাড়ি বলুন। এখানে কোয়েশ্চন নাম্বার 31 এর কারেক্ট আনসার হবে দেব প্লাস অসুর, এটা হচ্ছে দেবাসুর হবে। এখানে স্পেলিংটা একটু মিস্টেক আছে, এটা দেখে নেবেন, এটা হবে কি দেবাসুর। তো এটা কারেক্ট আনসার হবে দেব প্লাস অসুর। নির উপসর্গ যোগ করে কোনটা গঠিত হয়েছে? তো আগের মতো আমরা যে বলেছিলাম আপনাদের যে কিভাবে আমরা উপসর্গ যোগ করে শব্দগুলা দেখব, তো এটা কারেক্ট আনসার হচ্ছে এখানে নির্ভয়। কারণ এখানে এখানে নির আর যদি ভয় দেই তাহলে হচ্ছে নির্ভয়। তো ভয়ের একটা ডেফিনিট একটা মিনিং আছে, আর নির যদি প্লাস করি তাহলে নির্ভয়, এটা একটা ডেফিনিট মিনিং থাকবে। বাকিগুলো যেমন নির্দেশ এগুলো থাকছে না, সুতরাং নির্ভয় হচ্ছে কারেক্ট আনসার। জলের নিচে কাটা, এই বাক্যাংশটির মূল অর্থ কি? জলের নিচে কাটা, এই যে বাক্যাংশটা রয়েছে, এই বাক্যাংশের অর্থ কি? এটা একটা বাক্যাংশ। জলের নিচে জন্মানো কাটা, অজানা সম্পদ, অদৃশ্য বিপদ, জল থেকে উঁচু কোনই। কোয়েশ্চন নাম্বার 33, জলের নিচে কাটা, আমরা বলি না আরে ভাই দেখিস জলের নিচে কাটা আছে, তার মানে আমরা জানি না কখন আমাদের বিপদ আসবে। জলের নিচে কাটা থাকলে কি আমরা দেখবো? আমরা যখন পাও দেব, আমরা যখন পা দেব জলে, আমরা কি কাটাতে দেখবো যে এখানে কাটা আছে বলে পাও দিচ্ছে না? এটা কাটা থাকলে তো পাও গেঁথে যাবে, তার মানে অদৃশ্য বিপদ, হঠাৎ বিপদ আসবে। আমরা যেমন জলের নিচে কাটা যদি থাকে, আমরা জলে যদি নামি তাহলে কাটা তো পায়ে লাগবে, আমরা তো জানি না, না জেনে বিপদ আসবে। তো তার মানে অর্থাৎ অদৃশ্য বিপদ, বিপদটা দেখতে পাচ্ছ না কিন্তু বিপদ আসবে। এবার দেখুন আমাদের সঠিক বানান, সঠিক বানান সম্বন্ধে দেখে নিই। নিচের কোনটির সঠিক বানান? এখানে কারেক্ট আনসার 34, এটা কারেক্ট আনসার আমাদের কি হয়ে যাবে? এখানে দেখুন এটা কারেক্ট আনসার, এই যে বানানটা পুরস্কার, এখানে সবটি বানান কিন্তু একই ধরনের, ডিফারেন্ট বানান দেওয়া উচিত ছিল। যাই হোক টাইপিং একটু মিস্টেক হচ্ছে, এখানে সবগুলোই কিন্তু পুরস্কার বানান এই ধরনের হবে। যদু স্কুলে যায়নি ড্যাশ মধু গিয়েছিল। যদু স্কুলে যায়নি এবং মধু গিয়েছিল, যদু স্কুলে যায়নি কেন মধু গিয়েছিল, যদু স্কুলে যায়নি যেন মধু গিয়েছিল, যবু স্কুল যায়নি তবে মধু গিয়েছিল। এখানে এখানে কোনটা হবে কারেক্ট আনসার? 35। যদু স্কুলে যায়নি তবে মধু গিয়েছিল, কারণ তবে হবে কারেক্ট আনসার। একজন যায়নি কিন্তু, যদু স্কুল যায়নি কিন্তু মধু গিয়েছিল, কিন্তু এখানে হওয়া উচিত ছিল কিন্তু কিংবা তবে। এখন যেহেতু অপশনে কিন্তু নাই, আমরা তবে দিতে পারি বায়তকাল। করিমের বাবা আগামীকাল গুয়াহাটিতে, কি হবে ভাই কারেক্ট আনসার? করিমের বাবা আগামীকাল গুয়াহাটিতে চলে গেছেন, যাচ্ছেন না যাবেন? এটা হবে চলে গেলেন, এটা হবে চলে গেলেন। কোয়েশ্চন নাম্বার 36, এখানে দেখি চলে গেছেন, চলে গেলেন, ঠিক আছে, চলে যাচ্ছেন, এগুলো সবগুলো হচ্ছে পাস্ট টেন্সের অতীতকালের ঘটনা। কিন্তু আমরা যেহেতু আগামীকাল দেখেছি মানে সেটা ভবিষ্যৎকালের ঘটনা,
তো ভবিষ্যৎকালের সঙ্গে আমরা যাবেনকে কানেক্ট করব, সুতরাং অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। বড়িয়া কোয়েশ্চেন। তারপর চোখের বালি একটা বাগধারা, এটার অর্থ কি? চোখের বালি হচ্ছে একটি বাগধারা, এই বাগধারাটির অর্থ কি? 37। চোখ ধাঁধানো, দেখতে সুন্দর, দেখতে বিরক্ত লাগে এমন ব্যক্তি, নাকি অন্যদের মধ্যে ভালো দেখা? এটা কারেক্ট আনসার আমাদের কি হবে? আমাদের বলতে হবে চোখের বালি একটি বাগধারা, এটার অর্থটা কি? এটার অর্থ হচ্ছে দেখতে বিরক্ত লাগে এমন ব্যক্তিকে বলা হয় কি ভাই? চোখের বালি। এটা মাথায় রাখবেন। সেন্দুর প্লাস ইয়া এই ব্যঞ্জন বর্ণ দিয়ে কোন শব্দটা তৈরি হয়েছে? অর্থাৎ এটা একটা সন্ধি বিচ্ছেদ, সন্ধি ভাঙ্গে দেওয়া হচ্ছে, এবার আমাদের জোড়া লাগিয়ে দেখাতে হবে। সেন্দুর প্লাস ইয়া, এটা কারেক্ট আনসার। সেন্দুরিয়া বানানটা এইরকম ভাবে বানানটা দেখে নেবেন। নিচের কোনটি প্র উপসর্গে ব্যবহার করা হয়েছে? প্র উপসর্গ, এখানে দেখি পুরস্কারে প্র নাই, পরিচয়ে প্র নাই, আগে কাটলাম। এবার প্রস্থান আর প্রতিলিপি 39। তো এটা প্রতিলিপি, এটা প্রতি হয়েছে, প্রতি উপসর্গ, আর প্রস্থান মানে ডাইরেক্ট প্র উপসর্গ, তার মানে এখানে প্রস্থান ইজ দ্য রাইট আনসার। নিচের কোন শব্দে অপ উপসর্গটি ব্যবহার করা হয়েছে? অপ উপসর্গটি ব্যবহার করা হয়েছে। অবতরণ, অপমান, অতিরিক্ত নাকি আহার? তো আহার তো এখানে হওয়ার কোনো কথা না, কারণ অপ বলেছে, অপ, তার মানে অপ আমরা একটিতে দেখতে পাচ্ছি অপমানে, তার মানে অপমান ইজ দ্য রাইট আনসার। আর রাম কর্তৃক রাবণ হত হয়েছিলেন, ক্লিয়ার ভাই? রাম কর্তৃক রাবণ হত হয়েছিলেন, এখানে কর্তৃক শব্দটা কি ক্রিয়াপদ, উপসর্গ, অনুসর্গ নাকি বিশেষ্য পদ? কোয়েশ্চেন নাম্বার 41। খুব তাড়াতাড়ি কমেন্ট করুন, আমরা জানি আপনারা এই প্রশ্নের আনসার দিতে পারবেন। 41 কারেক্ট আনসার কি হতে পারে? এটা কারেক্ট আনসার। রাম কর্তৃক মানে রামের পর, মূল শব্দের পরে যে শব্দটা ব্যবহৃত হয় এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের অনুসর্গ। ক্লিয়ার? আমরা সবাই জানি এটা কি? এটা হচ্ছে অনুসর্গ। সে ভাত খেয়ে অফিসে গেল, এই যে খেয়ে যেটা পদ, এটা কি? এটা বিশেষ্য, ক্রিয়াপদ নাকি সর্বনাম নাকি অব্যয়? কোয়েশ্চন 42। বায়াত কাকেল, খেয়ে মানে একটা কাজ, তো কাজ মানে কি ভাই? কাজ মানে হচ্ছে ক্রিয়াপদ, বায়াত কাকেল। ঠিক আছে, তারপর 43 বলেছিলাম না 50 প্লাস কোয়েশ্চন আছে, সাথে থাকুন দেখাবো। সে ভাত খেয়ে অফিসে গেল, এই বেগে খেয়ে শব্দটি ব্যবহার করা হয়েছে, এটা আপনারা পারবেন, আগে আমি দেখেছিলাম। কোনটা? খেয়ে। আচ্ছা, খেয়ে। সে ভাত খেয়ে অফিসে গেল, যে খেয়ে যে শব্দটা বা পদটা, এটা কি ধরনের ক্রিয়াপদ? আমরা তো জানি সেটা ক্রিয়াপদ। খেয়ে এবং গেল এই বেগে দুইটা ক্রিয়াপদ আছে। এবার একটা সমাপিকা না অনন্ত ক্রিয়া বা নাম ক্রিয়া এখানে হচ্ছে না, সমাপিকা না অসমাপিকা আপনাদের বলতে হবে। আমি এই ক্লাসে, আজকের এই ক্লাসে, এই যে ক্লাসটা দেখতে পাচ্ছেন, এই ক্লাসে আগে একটা সেম প্রশ্ন পেয়েছিলাম, আমি বুঝিয়েছি। তো এবার আপনারা বলুন যে এই প্রশ্নের কারেক্ট আনসার কি হতে যাচ্ছে? 43। যদি কোনো ক্রিয়াপদে বাক্যর মানে সম্পূর্ণতা প্রকাশ পায় না, অর্ধ থেকে যায়, তখন সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তো এখানে খেয়ে যেটা শব্দ, এই শব্দটা কিন্তু এটা ক্রিয়াপদ, কিন্তু এই ক্রিয়াপদে কিন্তু বাক্যের যে ভাত খেয়ে, ভাত খাওয়ার পর কিন্তু সে কিছু একটা কাজ করবে, এখানে কিন্তু ক্লিয়ার করে দেওয়া হয়নি, ঠিক আছে না? তো খেয়েটা হচ্ছে বাক্যে অসম্পূর্ণতা রয়ে গেল, তার মানে এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আর গেলটা হচ্ছে সমাপিকা। এখানে স্ত্রীলিঙ্গ কোনটি? ভেলেঙ্গি, বণিক, শিক্ষক নাকি রাজা? কোয়েশ্চন নাম্বার 44। এখানে দেখতে পাচ্ছেন বণিক মানে পুল্লিঙ্গ, শিক্ষক মানে পুংলিঙ্গ, রাজা মানে পুংলিঙ্গ, তার মানে ভেলেঙ্গি হবে রাইট আনসার, স্ত্রীলিঙ্গ। প্রধানমন্ত্রী আগামীকাল গুয়াহাটি, কি হবে? 45। এটা তো দেখা মাত্র কারেক্ট আনসার হওয়া উচিত ছিল, কারণ আগামীকাল ভবিষ্যৎকাল, আর ভবিষ্যৎকালে আসবে, এটা টেনশনের কোনো ব্যাপার নাই, দেখার কোনো ব্যাপার নাই। নিমকহারাম বাক্যাংশটির অর্থ হলো, তো এই নিমকহারাম বাক্যাংশটির অর্থ কি? কোয়েশ্চন নাম্বার 46।
খাবার পর পাতা ছুঁড়ে দেওয়া, অকৃতজ্ঞতা, কাজে অসফল হওয়া, অনেকের মধ্যে ভালো দেখতে না পারা, নিমক হারাম। আমরা বলি না মানুষটা অনেক নিমক হারাম রে ভাই। এটা কারেক্ট আনসার অকৃতজ্ঞতা। ঠিক আছে? যাতে খাইফাত ফলা বলা হয়। মানে নমক হারাম মানে যে মানে ভালো কিছু যতই আপনি করুন সে কিন্তু আপনার প্রতি বেইমানি করবেই। ক্লিয়ার না? তারপরে প্রশ্ন, নীলাচল শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? এটা দেখা মাত্র কারেক্ট আনসার ভাই। 48 এটা সম্ভবত স্পেলিং এ মিস্টেক হয়েছে। হুম। এটা নীল প্লাস আঁচল হবে, নীলাচল। ক্লিয়ার? নীল প্লাস আঁচল, নীলাচল। আজ থেকে সব দায়িত্ব আমার। এই বাক্যে অনুসর্গ কোনটি? 49 বহুত বড়িয়া কোয়েশ্চন ভাই। আজ থেকে সব দায়িত্ব আমার, এই বাক্যে অনুসর্গ কোনটি? আজ না সব না থেকে নাকি দায়িত্ব? কোয়েশ্চন নম্বর 49 কি হবে? তো এখানে কারেক্ট আনসার আমরা সবাই জানি, এখানে থেকেটা হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। আজ থেকে সব দায়িত্ব আমার, এখানে থেকেটা হচ্ছে আমাদের কি অনুসর্গ। হাতি শব্দটির বহুবচন কোনটি? হস্তির সকল, হস্তির জুত, হস্তি বর্গ নাকি হস্তির সব? এখানে বহুবচন হাতিকে যদি বহুবচন আমরা করতে চাই তাহলে কোন শব্দটা ব্যবহার করব? সকল, জুত, বর্গ নাকি সব? কোনটা আমাদের ব্যবহার করতে হবে? এখানে কারেক্ট আনসার আমাদের হবে হাতির জুত। যারা জানেননি তারা অবশ্যই আপনারা জেনে রাখুন। তারপর আরো বেশ কিছু এডিশনাল প্রশ্ন আছে, আমরা দেখি। নিচের কোনটি মায়ের সমার্থক শব্দ নয়? জননী, মাতৃ, মা, ধাই। এখানে কোনটি মায়ের সমার্থক শব্দ নয়? জননী বলতে মাকে বোঝানো হয়, মাতৃ বলতে মাকে বোঝানো হয়, আর মাকে বলতে তো মাকে বোঝানো হয়, সুতরাং ধাই হবে এখানে কারেক্ট আনসার। ধাই মানে মা নয়। নিচের কোন শব্দটি ঘাড়ের পিছনের অংশকে বোঝায়? আমাদের যে ঘাড় আছে ভাই, তো ঘাড়ের পিছনের অংশকে মানে কি বলা হয়? ঘাড়ের যে পিছনের অংশ আছে, আমি দেখাতে পারছি না, তো আপনারা বুঝতে পারছেন। তো এই ঘাড়ের পিছনের অংশকে কি মানে কি বলা হয়? কাঁধ নাকি ঘাড়ের পাশ নাকি গলধন নাকি পেট? কোয়েশ্চেন নাম্বার 52, এটাকে বলা হয় গলধন, সেটা মনে রাখবেন। হিমালয় তো অলরেডি হয়ে গেছে, হিম প্লাস আলয়, অপশন নাম্বার ডি হবে কারেক্ট আনসার। আমরা সবাই জানি এই প্রশ্নের কারেক্ট আনসার, আগে একবার দেখেছিলাম, হিম প্লাস আলয় হবে। এবার দেখি দুরাবস্থা। দুরবস্থা এটা কারেক্ট আনসার কি হবে? কোয়েশ্চেন নাম্বার 54, এটা কারেক্ট আনসার হবে দূর প্লাস অবস্থা। ক্লিয়ার? এবার এখানে দেখুন শুদ্ধ বানান কোনটি? এটার কারেক্ট আনসার কি দাঁড়াবে? যুধিষ্ঠি, যুধিষ্ঠির, যধিষ্ঠির নাকি যুধিষ্ঠির? এটা 55 কারেক্ট আনসার কি হবে? এটা কারেক্ট আনসার হবে এই যে যুধিষ্ঠির, আপনারা দেখতে পাচ্ছেন, এটা হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। প্র উপসর্গ যোগ গঠিত শব্দটি হলো। প্র উপসর্গ যোগ করে নিচের কোনটা আমরা বলতে পারি? হুম, 56, এটা কারেক্ট আনসার হবে প্রণাম। মাটির মানুষ এই প্রবাদ প্রবচনটির অর্থ কি? মাটির মানুষ, মাটির মানুষ এই প্রবাদটির অর্থ কি দাঁড়াবে? ধূর্ত ব্যক্তি, নিরীহ ব্যক্তি, লোভী ব্যক্তি নাকি অলস ব্যক্তি? এখানে কারেক্ট আনসার কি দাঁড়াবে? মাটির মানুষ মানে নিরীহ ব্যক্তি ইজ দ্য রাইট আনসার। সে কাজ ছাড়া কিছুই বোঝে না, এই বাক্যে অনুসর্গ কোনটি? তো দেখুন অনুসর্গ, উপসর্গ, তাছাড়া প্রত্যেকটা যে টপিক এখানে কিন্তু কভার খাচ্ছি, খুব ভালো করে দেখতে পাচ্ছেন। সে কাজ ছাড়া কিছুই বুঝতে কিছুই বোঝে না। তো এই বাক্যে অনুসর্গ কোনটি? আপনারা আমি বলেছিলাম যে যে ছাড়া, দিয়া, ব্যতীত এই শব্দগুলো হচ্ছে কি একটা অনুসর্গ। শোন ভাই, নিচের কোনটি এক বচন? তারা, সে, মেয়েরা, আমরা। তারা বলতে অনেকজনকে বোঝানো হচ্ছে, মেয়েরা বলতে অনেকগুলা মেয়েকে বোঝানো হচ্ছে, দিস আর গার্লস। আমরা মতলব আই প্লাস ইউ মানে আমরা। ক্লিয়ার না? আমি প্লাস তুমি মানে আমরা। সুতরাং সে মানে এক বচন, একজনকে বোঝানো হচ্ছে। মধুকর শব্দের বহু বচন কোনটি? মধুকর ধাম, মধুকর গণ, মধুকর ব্রজ না মধুকর ত্রাত? কোয়েশ্চেন নাম্বার 60, এই প্রশ্নের কারেক্ট আনসার হবে মধুকর ত্রাত। আপনারা যারা জানেননি তারা অবশ্যই জেনে যাবেন। প্রবীণ কোন লিঙ্গ?
প্রবীণ যেটা শব্দ, এই শব্দটা কোন লিঙ্গের মধ্যে পড়ছে? 61, এটা হচ্ছে পুংলিঙ্গ। ঠিক আছে? এবার আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন। নিচের কোন শব্দের পর গিরি প্রত্যয় ব্যবহার করা হয়? নিচের কোন শব্দের পর গিরি প্রত্যয় যোগ করা হয়? এবার আমরা যদি এই অপশনগুলো দেখি তাহলে আমরা বুঝতে পারবেন। আমরা কি কাকাগিরি বলি, মামাগিরি বলি, বাবাগিরি বলি, দাদাগিরি বলি? আপনারা বলুন তো। কাকাগিরি হবে? আচ্ছা, আমি এখানে গিরিটা আমি এখানে লিখে দিচ্ছি। এখানে বড় করে গিরিটা লিখে দিচ্ছি। গিরি প্রত্যয় মানে পিছনে বসে, আমরা জানি। তো কাকাগিরি হবে, না মামাগিরি হবে, না বাবাগিরি হবে, না দাদাগিরি হবে? তো আমরা বুঝতে পারছি যে এখানে কি হবে, দাদাগিরি হবে এই ক্ষেত্রে রাইট আনসার। ক্লিয়ার ভাই? তো এই ছিল আজকের ক্লাস। ক্লাসটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই ধরনের ক্লাস প্রতিনিয়ত আমরা আপনাদের দেওয়ার চেষ্টা করব। সাথে থাকুন। যদি নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং এই ধরনের আরো অনেক ক্লাস আমাদের চ্যানেলে দেওয়া আছে। আপনারা অবশ্যই কাইন্ডলি আগের ভিডিওগুলা বা প্লেলিস্টে গিয়ে আপনারা একটু দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।